নমস্কার। মধুশ্রী শ্রীনন্দু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী। প্রত্যেক উইকেন্ডে আপনাদের জন্য আমি যেমন বিশেষ প্রতিবেদন নিয়ে আসি, আজকের প্রতিবেদনটাও ভীষণ ইন্টারেস্টিং। 1 জুলাই ডক্টরস ডে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিনও বটে। আর এই কথা মাথায় রেখে আমি এমন একজন ডাক্তারের কথা শোনাবো যার সম্বন্ধে ডক্টর দেবী শেঠি বলেছেন, আমি আজকে দেবী শেঠি হয়ে উঠতে পেরেছি এমন একজনের জন্য, যিনি হচ্ছেন ডক্টর সুরেশ চুরারিয়া। আর ডক্টর সুরেশ চুরারিয়া আমার থেকে অনেক বড় মাপের একজন ডাক্তার। আর উনি এই কথাটা বলেছিলেন বাংলাদেশ থেকে আসা বিকাশ চৌধুরী মহাশয়ের কাছে, যিনি রেগুলারলি আসতেন ভারতে চিকিৎসা নিতে। আর পেশেন্টদের কথা বলি, আমরা যারা সাধারণ মানুষ, যারা বাড়ির কারুর অসুখ হলে বা নিজের অসুখ হলে ভীষণ বিব্রত বোধ করি, এই রকম বড় ডাক্তারের কাছে গিয়ে কি মন খুলে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, যিনি সব উত্তর দিয়ে দেবেন, আর যার ভালোবাসা এতটা যে পেশেন্টরা তার সম্বন্ধে বলে যে তিনি বাবার স্নেহ, মায়ের ভালোবাসা পেশেন্টদের দেন। আর এটাই তার স্পেশালিটি। বিকাশ চৌধুরী বলে এই যে ভদ্রলোক, যিনি বাংলাদেশ থেকে আসেন ভারতে চিকিৎসা নিতে, যিনি 1997 মানে 28 বছর ধরে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের কাছে আসতেন চিকিৎসার জন্যে, তার অভিজ্ঞতার কথা তার ফেসবুক থেকে পড়ে শোনাবো। আপনারা দেখবেন, আপনাদের মনে হবে সত্যি কি এমন হয়? এত বড় ডাক্তার অথচ এত ভালোবাসা। যিনি বলেন যে মিস্টার চৌধুরী, আপনি কিন্তু এই যে টেস্টগুলো দিলাম, এই টেস্টগুলো বাইরে কোথাও থেকে করে আনবেন। উডল্যান্ডসের এখানে অনেক খরচ, অনেক টাকা খরচা হয়ে যাবে আপনার। আপনি টেস্টগুলো করে আনবেন, আমি দেখে দেব। আবার আমার অভিজ্ঞতা, তিনি বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেন যে নতুন ওষুধ দিয়েছি, ওষুধটা খাওয়ার পর শরীর ঠিক আছে তো? কিংবা একবার ফি দিয়ে দেখানোর পর 3 থেকে 4 বার উনি বলে দিতেন যে দেখুন, এর পরের বার ফি জমা দিতে হবে না, আপনারা ডাইরেক্ট ওপরে এসে দেখাবেন, এখানে অনেক খরচা তো। সুরেশ চুরারিয়া উডল্যান্ডসের কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন, হেড ছিলেন। আমরা ওনাকে দেখাতে যেতাম উডল্যান্ডসে। একবার ফি দিয়ে দেখানোর পর ডাক্তারবাবু বেরোবার সময় বলতেন, দেখুন, এর পরের বার যখন আসবেন তখন ফি জমা দেবেন না, ডাইরেক্ট ওপরে চলে এসে দেখাবেন। প্রথমে আমি বিকাশ চৌধুরীর, যে ভদ্রলোক বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে আসতেন ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের কাছে, তার ফেসবুক থেকে পড়ে শোনাবো। আসুন আমরা শুনি বিকাশ ভদ্রলোক কি লিখেছেন ডক্টর সুরেশ চুরারিয়া সম্বন্ধে। 5 জানুয়ারি 2025 বিকাশ চৌধুরী তার ফেসবুকে লিখছেন, আজ মনটা খুবই খারাপ। 1997 সালে বাসায় খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হলো।
বাংলাদেশের ডাক্তার পরামর্শ দিলেন ওপেন হার্ট সার্জারি করতে হবে। কয়েকদিন পর চলে আসলাম কলকাতায়। ডাক্তার দেখালাম ডক্টর সুরেশ চুরারিয়াকে বিএন বিড়লা হাসপাতালে। তখন ডক্টর সুরেশ চুরারিয়া বিএন বিড়লায় দেখতেন। সাথে ছিলেন ওনার সহকারী ডক্টর দেবী শেঠি। সেই থেকে প্রায় 27-28 বছর ধরে ওনাকে দেখাচ্ছি। শুধু 2008 সালে একবার বেঙ্গালুরুতে ডক্টর দেবী শেঠির কাছে গিয়েছিলাম। দেবী শেঠি আমাকে দেখে বলেছিলেন, স্যারের কাছে না গিয়ে আমার কাছে কেন আসলেন? স্যারের কাছে না গিয়ে আমার কাছে কেন আসলেন? স্যারের জন্য আজ আমি দেবী শেঠি হতে পেরেছি। উনি আমার থেকে অনেক বড় মাপের ডাক্তার। বিকাশবাবু লিখছেন, গত সেপ্টেম্বরে মানে 2024 সেপ্টেম্বরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। উডল্যান্ডস হাসপাতালে 5 দিন আইসিইউ আর 2 দিন কেবিনে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমার জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছি। বিকাশবাবু আরো লিখছেন, গত 31 ডিসেম্বর 2024 উডল্যান্ডসে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারকে দেখালাম। সুরেশ চুরারিয়া স্যার কয়েকটা টেস্ট দিলেন। ডক্টর সুরেশ চুরারিয়া স্যার আমাকে সব সময় বলতেন, মিস্টার চৌধুরী, উডল্যান্ডস হাসপাতালে টেস্ট করাতে অনেক খরচ, আপনি বাইরে থেকে টেস্ট করিয়ে আনবেন, আমি দেখে দেব। আমি দেখেছি স্যার কোনো দিন চাইতেন না আমার কোনো অতিরিক্ত টাকা খরচ হোক। স্যার এত বেশি ভালোবাসতেন, ভাষায় প্রকাশ করতে পারবো না। বিকাশ চৌধুরী লিখছেন, আমাদের বাংলাদেশের ডাক্তার আমাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেছিল, কিন্তু স্যার শুধু ওষুধের মাধ্যমে আমার চিকিৎসা করে গেছেন 28 বছর ধরে। 1 জানুয়ারি 2025 সকাল 10টায় আগের দিন স্যার যে টেস্টগুলো লিখে দিয়েছিলেন সেই টেস্টগুলো করিয়ে তার রিপোর্ট নিয়ে উডল্যান্ডসে পৌঁছে গেলাম। গিয়ে শুনলাম আমাদের অতি প্রিয় ডক্টর সুরেশ চুরারিয়া স্যার না ফেরার দেশে হঠাৎ চলে গেছেন। আগের দিনও উনি দেখেছেন, আর 1 জানুয়ারি 2025ও ওনার পেশেন্ট দেখার কথা ছিল। হঠাৎই উনি চলে গেলেন। তার পরের কথাটা কতটা মর্মস্পর্শী বিকাশ চৌধুরী লিখেছেন দেখুন। লিখছেন, এই জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সবটা আমি আমার স্যার ডক্টর সুরেশ চুরারিয়াকে দিতে চাই, যাতে ওই পারে উনি ভালো থাকেন। কোনো ডাক্তারবাবু সম্বন্ধে পেশেন্টের এই মর্মস্পর্শী লেখা, এই অনুভূতি পেয়েছেন কি? কেন বিকাশ চৌধুরী লিখেছেন জানেন তো? আমরাও দেখেছি ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের ভালোবাসা এত গভীর যে হৃদয় স্পর্শ করত। এরপর আমি আমাদের অভিজ্ঞতা শোনাবো আপনাদের। এতটা ভালোবাসা আমরা তার পেশেন্টরা পেয়েছি বলে প্রতিনিয়ত তার কথা মনে হয়। 1 জানুয়ারি 2025 উনি না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু উনি যতদিন ছিলেন সব সময় মনে হতো আমাদের ভরসা করার মতো একজন আছেন। এত বড় ডাক্তার, কিন্তু
যখনই দরকার হয়েছে উনি কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবার ছোট করে ডক্টর সুরেশ চুরারিয়ার কর্মজীবন এবং কোয়ালিফিকেশন সম্বন্ধে একটু বলে নেব, নইলে আমরা বুঝবো কেমন করে উনি কত বড় একজন ডাক্তার ছিলেন। ডক্টর সুরেশ চুরারিয়া স্যার তার 40 বছরের উজ্জ্বল কর্মজীবনে 30,000 না, ওনার অ্যাসিস্ট্যান্ট মৌ আমাকে কারেক্ট করে দিয়ে বলেছেন 38 বছরে প্রায় 40,000-এর ওপর ইন্টারভেনশনাল কার্ডিওলজির অপারেশন করেছেন। মানে ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, পার্মানেন্ট পেসমেকার লাগানো, বাইভেন্ট্রিকুলার পেসমেকার, আইসিডি, পিটিএমসি, এইরকম অপারেশন ভাবতে পারছেন। ওনার স্পেশালিটি কিসে ছিল জানেন? কার্ডিয়াক কন্ডিশনস এর উপর, যেমন ধরুন অ্যাঞ্জাইনা মানে ভীষণ বুকে ব্যথা, হার্টে ব্লাড ঠিক মতো না যাওয়ার জন্য, বা হার্টের ভালভের যে ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিয়াক রিদম ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ইন্টারভেনশন, এইগুলোর উপর ওনার ভীষণ দক্ষতা ছিল। কলকাতার ডন বস্কো স্কুল থেকে পাশ করে, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করে তিনি চলে যান লন্ডনে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে এমআরসিপি করেছিলেন। আর এমআরসিপি করার পর তিনি লন্ডনে, মানে ইউকেতে বলবো, জর্জ এলিয়ট হসপিটাল, ওয়েলসগ্রেভ হসপিটাল, এইসবেই চিকিৎসা করতেন। কিন্তু দেশের ওপর তার টান ছিল খুব বেশি, তাই 1988 সালে চেন্নাই অ্যাপোলোতে ফিরে আসেন। কিন্তু কলকাতার ছেলে তো, কলকাতার ওপর টান তার ভীষণ বেশি, তাই 1990-এ তিনি কলকাতায় চলে এসে বিএম বিড়লা হার্ট রিসার্চ হসপিটালে উনি যোগদান 1990 সালে 2004 অবধি, মানে মোট 14 বছর তিনি বিএম বিড়লায় ছিলেন। আর সেখানে তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর দেবী শেঠি। আর তারপর উনি 2004-এ বিএম বিড়লা ছেড়ে কিছুদিন অমৃতে কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলেন এবং 2006 এসে উডল্যান্ডসে ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর এবং হেড হন। হার্ট অপারেশন করার জন্য বড় বড় হসপিটালে যে অপারেশন থিয়েটারটা হয় সেটা স্পেশাল টাইপের, তাকে বলা হয় ক্যাথ ল্যাব। বড় বড় হসপিটাল ডক্টর সুরেশ চুরারিয়া স্যারকে ডাকতেন, আমন্ত্রণ জানাতেন যাতে তাদের ক্যাথ ল্যাব, অর্থাৎ যেখানে হার্ট অপারেশন হয়, সেই অপারেশন থিয়েটারটা সেট করে দিয়ে যেতে। অনেক সময় ভুল চিকিৎসা বা চিকিৎসার গাফিলতির জন্য অনেক ডাক্তারের ক্লিনিক্যাল ট্রায়াল হয়, আর এই সমস্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন, যে সঠিক কি হওয়া উচিত ছিল, কি করলে রোগী বেঁচে যেত বা তার ক্ষতি হতো না, এই এক্সপার্ট কমেন্ট নেওয়ার জন্যে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারকে ডেকে পাঠানো হতো। তিনি এরকম বহু ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাটেন্ড করেছেন তার এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্যে, এবং এইগুলো অনেক মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। উনি পেশেন্টদের সঠিক লাইফস্টাইল, খাওয়া দাওয়া, এইসব ব্যাপারে ভীষণভাবে গাইড করতেন।
আমরা যখন যেতাম প্রথম দিনই তিনি একটা আমাদের লেখা গাইডেন্স দিতেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে টাইম দিয়ে কখন কি খাওয়া, এই সমস্ত কি খাওয়া উচিত, শরীরের পক্ষে কতটা খাওয়া উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ, ওবেসিটি হলে কি করা উচিত, ওয়াকিং এর ওপর ফিজিক্যাল এক্সারসাইজ, এসব দিয়ে যাতে আমরা আমাদের লাইফস্টাইলটা ঠিক করে নিই, ভীষণভাবে গাইড করতেন উনি। দেখুন, ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের কথা বলতে গেলে এতটুকুতে তো হয় না, কিন্তু সময় তো কম, আর আমরা মেডিকেল এইসব জিনিসের ব্যাপারে বুঝি বা কতটুকু, তাই খুব ছোট করে বললাম। কিন্তু আপনি ভাবুন, 30,000 অপারেশন করেছে। না, ওনার অ্যাসিস্ট্যান্ট মৌ আমাকে কারেক্ট করে দিয়ে বলেছেন 38 বছরে প্রায় 40,000-এর ওপর। ক্যাথ ল্যাব সেট করার জন্য তাকে ডেকে পাঠানো হতো, ক্লিনিক্যাল ট্রায়ালে তার মতামত নেওয়া হতো। তাহলে উনি কত বড় মাপের একজন ডাক্তার। কিন্তু এত সাধারণ সহজ সরল ভাবে আমাদের সাথে মিশতেন, মানে পেশেন্টদের সাথে এত স্নেহ করতেন আমাদের, যে আমরা বুঝেই উঠতে পারিনি। এতদিনে ওনার সম্বন্ধে ভিডিওটা করার সময় আমি এতগুলো জিনিস জানতে পারলাম, তাও ওনার অ্যাসিস্ট্যান্ট মৌ আমাকে আমি জানতে চাওয়াতে আমাকে হেল্প করেছে, পাঠিয়েছে। এবার ছোট করে আমি আমাদের অভিজ্ঞতার কথা বলবো। আমার হাজব্যান্ড স্বনামধন্য একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের আন্ডারে চিকিৎসাধীন ছিলেন, ভালোই চিকিৎসা করেছিলেন। কিন্তু আমার হাজব্যান্ডের স্টেন্ট লাগানোর পর দেখা গেল কিছু না কিছু শরীরের প্রবলেম দেখা দিচ্ছিল, এটা নয় ওটা, ওটা নয় ওটা। তো আমার বোন আমাকে বলল যে তুই একটুখানি ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের কাছে নিয়ে জানা। আমি খবর নিয়েছি, ভীষণ ভালো উনি। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট করলাম আর গেলাম, চেম্বারে ঢুকলাম, উনি বসতে বললেন। খুব কাম এন্ড কোয়াইট আর অসম্ভব পার্সোনালিটি, কিন্তু গম্ভীর না, খুব সহজভাবে মেশেন। ফাদার ফিগার মনে হবে দেখে। উনি অনেকক্ষণ ধরে দেখলেন, আর ইউজুয়ালি উনি প্রত্যেকটা পেশেন্টকেই ভীষণ টাইম নিয়ে দেখতেন আর তাদের সব প্রশ্নের উত্তর দিতেন। আমাদের সমস্ত প্রশ্নের খুব মন দিয়ে শুনলেন, উত্তর দিলেন। আর ওনার অ্যাসিস্ট্যান্ট মৌকে বললেন সমস্ত কেস হিস্ট্রি, কি ওষুধ খায় না খায়, টেস্ট রিপোর্ট সব কিছু ল্যাপটপে কম্পিউটারে ঢুকিয়ে নিতে, যাতে পুরো কেস হিস্ট্রিটা ওনার সব সময়ের জন্য আমরা দেখাতে গেলেই হাতের কাছে থাকে। আমরা এত অর্গানাইজড উনি যে আমরা খুব অবাক হয়ে গেছিলাম। উনি খুব ভালো করে দেখলেন, ওষুধ দিলেন আর বললেন 2 মাস বাদে আসবেন। আর 2 মাস বাদে যখন আসবেন তখন কিন্তু আপনারা ফি দেবেন না, এই আপনারা সোজা উপরে, উনি দোতলায় বসতেন উডল্যান্ডসে, সোজা উপরে চলে আসবেন, আমি আপনাদের দেখে দেব। মনে রাখবেন, ফি জমা করবেন না। আর কয়েকটা ব্লাড টেস্ট লিখে দিলেন আর বললেন একটা 2D ইকোকার্ডিওগ্রাম করে আনবেন। আমরা জিজ্ঞেস করলাম ব্লাড টেস্ট কোথা থেকে করাবো? ডক্টর স্যার বললেন যেখান থেকে ইচ্ছে করাতে পারেন, যেখানে আপনাদের সুবিধা হবে
সেখান থেকেই করাবেন। তবে 2D ইকোকার্ডিওগ্রামটা স্বপ্নালী আইচ ভৌমিককে দিয়ে করাবেন। আমরা নেমে এলাম। নেমে এসে উডল্যান্ডসে স্বপ্নালী আইচ ভৌমিক বসেন, কিন্তু ওখানকার রেট দেখে বেশ বেশি। আমরা বেরিয়ে এলাম। আমরা ঠিক করলাম যে একটু খোঁজ খবর নিয়ে যেখানে রেটটা একটু কম আর রিলায়েবল সেরকম একটা জায়গা থেকে 2D ইকোকার্ডিওগ্রামটা করে যাব। দিন 5-6 বাদে হঠাৎ একদিন সকালে মৌ ফোন করলেন। মৌ ডক্টর স্যারের অ্যাসিস্ট্যান্ট, খুব মিষ্টি তার ব্যবহার, ভীষণ কোঅপারেট করতেন। ফোন করলেন যে ডক্টর স্যার একটু কথা বলতে চাইছেন স্যারের সাথে, মানে আমার হাজবেন্ডের সাথে। অনেকক্ষণ কথা বললেন ফোন করে, বললেন কেমন আছেন, যে ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো খাচ্ছেন তো, খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে নিশ্চয়ই জানাবেন, কোনো হেজিটেশন রাখবেন না। আমরা তো ভীষণ অবাক হয়ে গেলাম, কারণ প্রথম দিনই আমরা ভীষণ ইমপ্রেসড হয়ে গেছিলাম ডক্টর স্যারের ওপর। কিন্তু এত বড় মাপের ডাক্তার বাড়িতে ফোন করে রোগীর খবর নিচ্ছেন, আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না। আপনারাই কি ভাবতে পারেন বলুন? কিন্তু সবকিছুই যেন ভীষণ অবাক লাগছিল। এরপর খোঁজ খবর নিয়ে একটু বেশ খানিকটা রেট কম এরম একটা জায়গা, বাট রিলায়েবল, আমরা আর কতটুকুই বা জানি, সেরকম জায়গা থেকে 2D ইকোকার্ডিওগ্রাম আর আমাদের সুবিধা মতো জায়গা থেকে ব্লাড টেস্ট করিয়ে ওনার দেওয়া ডেটে দেখাতে গেছিলাম। 1.5-2 মাস হবে হয়তো। উনি বলে দিয়েছিলেন ফি জমা দেবেন না, একবারে ওপরে চলে আসবেন। আমরা ফি জমা না দিয়ে ওপরে চলে গেলাম। জিজ্ঞেস করাতে বললাম যে স্যার ডেকেছেন, তাই জন্য দেখা করতে এসছি। যখন আমাদের ডাক পড়লো আমরা চেম্বারে ঢুকলাম। স্যার পরিষ্কার বাংলা ভাষায় বলতেন, ভীষণ সুন্দর বাংলা বলতেন, আমাদের মতোই। ঢুকলেই বলতেন নমস্কার, বসুন। আমরা ঢুকলাম, উনি দেখলেন ব্লাড রিপোর্ট, তারপরে 2D ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট দেখার পর উনি ভীষণ রেগে উঠলেন। আমি আর আমার হাজবেন্ড তো থতমত খেয়ে গেছি। বললেন আমি তো আপনাদের স্বপ্নালীকে দিয়ে করতে বলেছিলাম টেস্টটা, আপনারা কেন অন্য জায়গা থেকে করেছেন? সে রাগ থামছে না, অত শান্ত মানুষের এত রাগ দেখে আমরাও খুব ভয় পেয়ে গেলাম। আমরা বুঝতে পারছিলাম না, বোঝানোর চেষ্টা করছিলাম যে স্যার রেটটা একটু কম বলে অন্য জায়গা থেকে করিয়েছি। উনি ভীষণ রাগ করলেন, বললেন দেখুন আমি কোনোদিন কোনো কাউকে টেস্ট করতে দিয়ে কোনো ল্যাব থেকে কোনোদিন 1 পয়সাও নিইনি, বা কোনোদিন কোনো ওষুধ কোম্পানি থেকেও একটা টাকাও নিইনি। আমি টাকার জন্য লালায়িত না। কিন্তু আমি কেন বলেছিলাম জানেন স্বপ্নালীকে দিয়ে করাতে? কারণ ও আমার ছাত্রী, সব রিপোর্টে তো আর সব কথা ডিটেলে লেখা থাকে না, ও নিজের হাতে টেস্টটা করবে। সেই জন্যে ওকে আমার যদি কিছু প্রশ্ন করার থাকে, আমার যে জায়গায় সন্দেহ, ও সেই উত্তরগুলো দিতে পারবে। সেই জন্য আমি বলেছিলাম আমি টাকার জন্য লালায়িত না। অনেকক্ষণ রাগ করলেন, আমরা চুপ করে থাকলাম। রাগটা কিছুটা প্রশমিত হলে ডক্টর স্যার বললেন আপনাদের আমি দোষ দিই না, আমাদের ডক্টর ফ্রেটার্নিটির এই রকম স্বভাবের জন্যই মানুষ তাদের আর বিশ্বাস করতে পারে না। তবে জেনে রাখবেন
আমি জীবনে কোনো টেস্ট করতে দিয়ে কোনো ল্যাব থেকে একটা পয়সা আমার জীবনে কোনোদিন নিইনি, আর কোনো ওষুধ কোম্পানি থেকে একটা পয়সা নিইনি আমার সারা জীবনে। আমরা এই কথা শুনে আরো মুগ্ধ হয়ে গেলাম, কারণ এই কথাগুলো তো ভীষণ অস্বাভাবিক লাগছে। ডাক্তার স্যারের রাগ থামলে উনি বসলেন, উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, এত রেগে গেছিলেন। আমরা তখন বললাম, স্যার এইখানে ভীষণ বেশি রেট, আমরা সেই জন্যে পারিনি। তখন উনি শুনে বললেন, ঠিক আছে, ও তো বাইরেও অমুক জায়গায় বসে, সেখানে রেটটা কম, তবে এর পরে যখন করাতে বলবো এখনই করাতে হবে না, থাক, যখন করাতে বলবো ওকে দিয়ে করাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায়। কারণ আমার যা যা সন্দেহ হতে পারে সেগুলো ওর কাছ থেকে জেনে নেব। আস্তে আস্তে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের চিকিৎসায় আমার হাজবেন্ড রিকুপারেট করতে থাকলো, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। ডক্টর চুরারিয়া স্যার সুগারেরও ভীষণ ভালো ওষুধ দিতেন। ডক্টর সুরেশ চুরারিয়া স্যার আমার হাজবেন্ডকে সুগারেরও ওষুধ দিয়েছিলেন। এরপর যখন আমরা চেম্বার থেকে বেরোচ্ছি, আবারও উনি বললেন, নেক্সট টাইমও আপনারা ফি দেবেন না, ডাইরেক্ট চলে আসবেন, এইগুলো একটু টেস্ট করিয়ে আনবেন, মানে সুগারের HbA1c এইসব। আমরা পরের বারও ফি দিলাম না, তবু আমার হাজবেন্ড একটু কিন্তু করছিল। নিচ থেকে ফোন করে মৌকে জিজ্ঞেস করলাম, আমরা কি ফিটা জমা করে যাব? মৌ কিন্তু বললো, না স্যার বারণ করেছেন, আপনারা ডাইরেক্ট ওপরে চলে আসুন। এইবার আমরা গিয়ে HbA1c মানে সুগারের রিপোর্ট দেখাতে, রিপোর্টে সুগার খুব হাই। ডক্টর স্যার আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেন, আপনি খুব মিষ্টি খেয়েছেন? বাবা যেমন ছেলেকে রেগে কিছু জিজ্ঞেস করে, আমার হাজবেন্ড মাথা নাড়ছেন না। হঠাৎ স্যার সাইকোলজি ভীষণ ভালো বুঝতেন, আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসু চোখ নিয়ে তাকিয়ে আছেন। আমি বললাম যে এমনি তো মিষ্টি খায় না, কিন্তু যখন ঠাকুরকে তো রোজ একটা করে রসগোল্লা দেওয়া হয় সেটা খায়। ডক্টর স্যারের হাতে পেন ছিল, পেনটা প্রায় ছুঁড়ে মারার মতো। বললে, আপনার এত হাই সুগার, আমি আর ওষুধ দেব না, যা ইচ্ছা করুন আপনি, আর আমাকে দেখাতে আসবেন না। আমার হাজবেন্ড বলল, স্যার নেক্সট টাইম যখন আসবো না, দেখবেন HbA1c আমি 6 করে নিয়ে আসবো। স্যার একটু হাসলেন। তারপরের বার যখন গেলাম, আমার হাজবেন্ড এত ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করেছে লাইফস্টাইল যে সত্যি সুগার টেস্টের রিপোর্ট, যেটা HbA1c 6 যেমন বাচ্চারা খুব ভালো রেজাল্ট হলে বাবার হাতে দিয়ে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে, আমার হাজবেন্ড চুরারিয়া স্যারের হাতে দিয়ে খুব গর্ব করে তাকিয়ে আছে। স্যার দেখে, স্যারের হাসি মানে যেন বাবা ভীষণ খুশি হয়েছে, ছেলে খুব ভালো রেজাল্ট করলে যেরকম হয় সেরকম হেসে অনেকক্ষণ আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকলেন। তারপরে অজস্র থ্যাংক ইউ, যেন উনি ধন্য হয়ে গেছেন, ওনার পেশেন্টের HbA1c ইমপ্রুভ করেছে বলে। বলুন তো, আমরা অন্য কোথাও পাই? হয়তো তারা সাবধান করে দেন, এরকম করলে হবে না, কিন্তু এই যে
পেশেন্টের প্রতি ভালোবাসা। আমাদের তো মনে হতো ওনার চেম্বারে গিয়ে বোধহয় আমরা নিজের বাবার সাথে কথা বলছি। কত সময় তর্ক করেছি, মাঝে মাঝে উনি হেসে বলতেন, গুগল দেখে কিন্তু ডাক্তার হওয়া যায় না, পাশ করে ডাক্তার হতে হয়। রাগ করতেন না। আর সেদিন না আমরা আরো আপ্লুত হয়ে গেছি যে উনি এত আনন্দ করছেন। ওনার হাসিটা সেই দিনের ওই HbA1cর রিপোর্টটা দেখে এখনো আমার চোখের ওপর ভাসে। এত স্নেহ, এত ভালোবাসা পেয়েছি ওনার কাছে। বিকাশ চৌধুরী মশাই লিখেছেন না, বাংলাদেশ থেকে যিনি আসেন, যে উনি এত ভালোবাসা দিয়েছেন যে আমরা ভাবতে পারি না। একজন ডাক্তারের অ্যাডভাইস, প্রেসক্রিপশন সবই আমরা পাই, কিন্তু এত ভালোবাসা, এত কনসার্ন তার পেশেন্ট সম্বন্ধে, যেন মনে হয় বাবার স্নেহ, মার ভালোবাসা, এটা কিন্তু পাই না। এটা হচ্ছে ওনার ইউনিক কোয়ালিটি, স্পেশালিটি। আর একটা জিনিস বলি, কেই বা বলে, কোন ডাক্তার বাবুই বা বলে, একটা ফি নেওয়ার পর 3-4 বার ফি না নিয়ে দেখার কথা। এটাও কি তার ভালোবাসার পরিচয় নয় যে মধ্যবিত্তর ওপর খুব চাপ পড়বে? এই হৃদয়বত্তা কোথায় পাবো? আমার চেম্বার থেকে যখন বেরোতাম, মনটা না কেন জানি না ভীষণ খুশি খুশি মনে হতো। সারাটা দিন ওই আমেজ থাকতো। অবাক লাগে কেন এরকম হতো জানি না। যখনই গেছি তখনই এরকম হতো। যেদিন HbA1cর ভালো রিপোর্ট দেখিয়ে, ডক্টর স্যার তো এমনি অনেকক্ষণ ধরে দেখতেন, অনেক প্রশ্ন করতেন, খুঁটি নাটি করে যখন বেরিয়ে গেছি, দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমেও এসছি, ওনার অ্যাসিস্ট্যান্ট মৌয়ের ফোন, আপনারা কি বেরিয়ে গেছেন? আর না, আমরা সিঁড়ি দিয়ে নেমে এসছি। বলে একবার আসুন না ডক্টর স্যার, একটু কথা বলবেন। আমরা আবার গেলাম। ডক্টর স্যার চেম্বারে বসতে বললেন দেখুন আমার হাজবেন্ডকে, আপনাকে দেখে আমার মনে হলো আপনি খুব দুর্বল হয়ে গেছেন। আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন তো, পেট ভরে খাবেন, আর সকালে বিকেলে দুবেলা 1 পিস করে মাছ খাবেন। উনি তো প্রথম দিনই আমাদের সমস্ত কখন কি খাবো সব বলে দিয়েছিলেন। হাঁটার কথা, কিরম একসাথে না পারি ভেঙে ভেঙে দিনে 8 ঘন্টা, কতটা তেল, স্পাইস ইউ ক্যান ইউজ লিবারেলি, সবই বলেছিলেন। কিন্তু সেদিন আবার ডেকে পাঠিয়ে বললেন, আপনাকে দেখে আমার মনে হলো আপনি খুব দুর্বল হয়ে গেছেন। হয়তো হেঁটে বেরিয়ে যাওয়ার সময় ওনার মনে হয়েছে, দেখুন ওনার চোখ, আপনি না ভালো করে খাবেন। যখন এই কথাটা বলছেন আমাদের দুজনেরই চোখে জল এসে গেছে। এ তো মায়ের ভালোবাসা। অনেক বড় বড় ডাক্তারবাবু আছেন, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু কেউ দিতে পারেন না। ডাক্তারবাবু মাঝে মাঝে লন্ডনে যেতেন, শুনেছি ওনার ছেলে মেয়ের কাছে যেতেন, কিন্তু আমাদের অসুবিধে হলে, এমনকি জ্বর হলেও আমরা মৌকে বলতাম হোয়াটসঅ্যাপ দিয়ে এই হয়েছে। মৌ ডক্টর স্যারের কাছে জেনে নিয়ে উনি উত্তর দিতেন, ওষুধ বলে দিতেন। এই যে সব সময় পাশে থাকা, আমরা কিন্তু আশা করি না বড় বড় ডাক্তারবাবুর কাছ থেকে, যে যেখানেই উনি আছেন উনি সব সময় আমাদের পাশে থাকতেন, যেমন নিজের বাবা মা। আমি একবার দেখাতে গেছি, আমার হাজবেন্ড আমার ফিটা জমা করেছে। আমি আর আমার হাজবেন্ড যখন গেছি, উনি আমার হাজবেন্ডকে বলছেন, আপনি শুয়ে পড়ুন তো খাটে, একটু দেখবো। আমার হাজবেন্ড বললেন, আমি আজকে পেশেন্ট না, পেশেন্ট ওর ফিটা জমা করেছি। ডাক্তারবাবু হেসে বললেন, ডাজন্ট ম্যাটার, আপনি আগে শুন তো দেখি
আপনাকে আগে আমি দেখি। তাহলে বুঝতে পারছেন, ওনাকে মনে হতো ঠিক আমাদের পরিবারের যেন একজন হেড অফ দ্য ফ্যামিলি। 1 জানুয়ারি আমরা কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব থেকে ফিরেছি। আমার বোন ফোন করে আমাকে বলল, জানিস ডক্টর চুরারিয়া স্যার আর নেই। আমরা অবাক হয়ে গেছি, কারণ আমরা তো জানি উনি সুস্থ, উনি পেশেন্ট দেখছেন। 1 জানুয়ারি ওনার পেশেন্ট দেখার কথা। ভীষণ মর্মাহত হয়েছিলাম আমরা, মানে কিছুটা পারপ্লেক্সড বলতে পারেন। কারণ আমরা জানতাম সব সময় আমাদের পাশে এমন একজন আছেন, ডাক্তারবাবু বলে মনে হতো না, আমাদের ফ্যামিলির এমন একজন আছেন যে আমাদের শারীরিক সেরম যে কোনো অসুস্থতা হলে উনি পাশে দাঁড়াবেন, উনি যেখানেই থাকুন আমাদের হেল্প করবেন। আর নিজের লোকের মতো, নিজের বাবা মা যেমন ভাবেন যে ছেলেমেয়ের খরচাটা কম হোক, উনি সেটা ভীষণভাবে ভাবতেন। তাই জন্যে ওনার ইউনিকনেস, ওনার স্পেশালিটি, ভালোবাসা যার হৃদয় ছুঁয়ে যায়, পেশেন্ট অ্যান্ড ডক্টরের সম্পর্ক না, পেশেন্টের সাথে ওনার বাবা ছেলে, বাবা মেয়ে এই রকম সম্পর্ক ছিল। আর এটাই আমরা চাই, এটা আমরা ভীষণভাবে মিস করি, পাই না। বড় বড় ডাক্তাররা গাইড করেন, ওষুধ দেন, কিন্তু এই জিনিস কেউ দেন না। তাই জন্যে স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন, যুদ্ধ জয় করা সোজা, মন জয় করা অনেক কঠিন। আর ওপরা উইনফ্রের মতো করে যদি বলতে হয় তাহলে বলবো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হ্যাপিনেস it's not that something you chase, something you create. ডক্টর সুরেশ চুরারিয়া স্যার আমাদের জন্য হ্যাপিনেস ক্রিয়েট করতেন। আমাদের আত্মিক সম্বন্ধ ছিল ডাক্তার পেশেন্টের নয়, বাবা ছেলে, বাবা মেয়ের মতো। তাই আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম ওনার কথা বলে। নেক্সট এপিসোডে পুরোটাই আমি শোনাবো ওনার অ্যাসিস্ট্যান্ট মৌ ম্যাডামের কথা। যেহেতু মৌ ম্যাডাম ডক্টর চুরারিয়া স্যারের সাথে অনেক দিন কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা আমি যা শুনলাম ইউনিক। এক্সক্লুসিভলি ওনার অভিজ্ঞতা নিয়ে আমার নেক্সট এপিসোড থাকবে। অবশ্যই আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। অনেক ইউনিক এক্সপিরিয়েন্স যা সাধারণত আমরা বড় বড় ডাক্তারবাবুদের কাছ থেকে পাই না।